তুমি যদি আমার সাথে সেক্স করায় রাজি না হও তাহলে তোমার যত গোপন ভিডিও আছে সব ফাঁস করে দেব এবং তোমাকে ভাইরাল করে দেব। মাধবীলতা কায়েসের কথায় ভয় পেয়ে গিয়ে বলল, তুমি আমার বাসায় আসো। কায়েস আবারও হুঁশিয়ারি দিয়ে বলল, কোনো চালাকি চলবে না কিন্তু, তাহলেই ভাইরাল করে দেব। কিছুক্ষণ নীরবতা রেখে কায়েস ওপাশ থেকে বলে উঠল, তাহলে কাল সকাল সকাল চলে আসি। না না, সকালে কেন আসবে? তখন আমার স্বামী বাসায় থাকে। তুমি পারলে 12টার দিকে আসার চেষ্টা করো, তখন ফ্রি থাকবো। কেন, আমার কি অফিস নেই নাকি? তুমি না আমাকে বিয়ে করতে চেয়েছিলে, চাকরি পেলে, অথচ মাঝখান দিয়ে আমাদের সংসারে অশান্তি সৃষ্টি করলে। মাঝে মাঝে মনের মাঝে প্রশ্ন জাগে, তুমি শুধু আমাকে ব্যবহারের জন্য ভালোবাসতে। হ্যাঁ, ব্যবহারের জন্য ভালোবাসতাম। আমি অন্যজনকে ভালোবাসি। কাউকে বিয়ের প্রস্তাব দিলে ওর মা বাবা বলে, যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে সেদিন বিয়ে করার স্বপ্ন দেখবে। জানিস মাধবী, সেদিন অনেক অপমান হয়েছিলাম। তোর থেকে যতগুলো টাকা নিয়েছি সব দিয়ে চাকুরির ব্যবস্থা করেছি। ঘুষ ছাড়া এখন কি আর চাকুরি মেলে? মাধবীলতা কান্না করে বলল, প্রতারণা করার জন্য আমাকে ছাড়া অন্য কোনো মেয়ে পেলে না। আমারই কি তোমার শিকার হতে হলো? কি অপরাধ ছিল আমার? কায়েস বলল, রাগ। কায়েসের এ কথায় মাধবীলতা আবারও বলে উঠল, মানে রাগ? কার উপর রাগ ছিল? তোর উপর ছিল। খুব অহংকার ছিল তোর। অহংকারের কারণে মাটিতে পা পড়তো না। মাধবীলতা বলল, এক সময় তো সরি বলেছি সবাইকে। সরি বললেই সব কিছুর সমাধান হয়ে যায় না। মনে পড়ে প্রথম দিনের কথা, নতুন নতুন কলেজে ভর্তি হয়েছি, ধাক্কা লেগেছিল, ভরা মাঠে থাপ্পড়টা মেরেছিলি। সেদিন প্রতিশোধের আগুন জ্বলছিল বুকে। সেদিন থেকেই মনে মনে প্ল্যান করেছিলাম এবং প্রতিজ্ঞা করেছিলাম, এই প্রতিশোধ আমি নেবই নেব। শুধুমাত্র একটা থাপ্পড়ের জন্য এইভাবে আমাকে কলঙ্কিত করলে? নিজেকে নষ্ট মেয়ে মনে হয় নিজের। আর আমি এখনও কলেজের মাঠে মাথা নিচু করে হেঁটে যাই। মনে পড়ে যায় পুরানো কথাগুলো। কায়েস আবারও দীর্ঘ শ্বাস ছেড়ে বলে। মাধবীলতা কায়েসের সিগারেট খাওয়ার শব্দ বুঝতে পেরে বলে, তুমি আবারও সিগারেট খাচ্ছ? তোমাকে না বলছি সিগারেট খাবে না? আমি এসব পছন্দ করি না। মাধবীলতা অজান্তে রেগে যায় কায়েসের উপর। তো তুমি কিভাবে জানলে আমি সিগারেট খাচ্ছি? কায়েস অবাক হয়ে যায়। মেয়েটা কিভাবে বুঝলো আমি সিগারেট খাচ্ছি? একটি বারও তো বলিনি আমি সিগারেট খাচ্ছি। তাহলে মাধবীলতা কান্না ভেজা কণ্ঠে বলে, আমি যে তোমাকে ভালোবাসতাম। আমার মন বলে দেয় তোমার সব কষ্টের কথা। দেখ, আমাকে নিজের ছলনাময়ী জাদুতে ফেলিস না। বিছানায় আসার কথার মাঝে এসব কেন টানছিস? লম্বা একটা নিঃশ্বাস ছাড়ে, তাহলে কাল দেখা হবে, এখন রাখি। মাধবীলতা আবারও কায়েসকে জিজ্ঞেস করে, তোমার বিয়ে হয়েছে ওই মেয়েটার সাথে? আমরা অনেক সুখে শান্তিতে সংসার করছি, আর কিছুদিন পর আমি বাবা হব। কথাগুলোর মাঝে কেন যেন একটা খুশি খুশি ভাব। বউ থাকতে কেন আমি? একটা জিনিস কি প্রতিদিন খেতে ইচ্ছে করে? নারীদের প্রতি সব পরপুরুষেরই একটু হলেও আকর্ষণ থাকে। জানোয়ারের বাচ্চা, আল্লাহ তোদের একদিন না একদিন ধ্বংস করবেই। মাধবীলতা কাঁদতে কাঁদতে কথাগুলো কায়েসকে উল্লেখ করেই বলে। ওপাশে কায়েস হা হা করে হেসে দিয়ে কলটা কেটে দিল। কায়েস আবার কিছুটা নাস্তিক টাইপের লোক। মাধবীলতা ডাইনিং টেবিলে বসে ঘুমাচ্ছে। সোহান কলিং বেল বাজাতেই মাধবীলতা ঘুমের হাই তুলে বলে, বাইরে কিছু খেয়েছেন? টলটল করে মাধবীলতার চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। আজ হঠাৎ এত ভালোবাসা? খোঁজ কেন নিচ্ছে? চেয়ার টেনে টেবিলে বসে সোহান। মাধবীলতা প্লেট উপর থেকে সরিয়ে নেয়, খাচ্ছে। মাধবীলতা তখন বলে, কাল কি অফিসে যাবেন নাকি মিটিং আছে? হঠাৎ এ প্রশ্ন কেন? না, এমনিই বললাম আর কি। আর একটু ডাল দেব? কাল থেকে আর রান্না করতে হবে না। এই পোড়া ডিম ভাজি আর টলটলে পানির মতো ডাল খেতে ইচ্ছে করে না। নতুন কাজের ভুয়া আসবে, সেই এখন থেকে সব কাজ করে দেবে। সোহান মাধবীলতাকে বলল, আচ্ছা একটা কথা বলি, কিছু মনে করবেন না? আচ্ছা ঠিক আছে বলেন। বেশ কিছুদিন ধরে উলট পালট স্বপ্ন দেখছি। আমি আবার ভূত প্রেত ভয় করি। কিছু মনে না করলে বিছানাটা দুজনে শেয়ার করতে পারি? না না, রাখবেন না। মাঝখানে কোল বালিশ রাখবো, সমস্যা নেই। তবে ধরার চেষ্টা করবেন না। দুজনেই যখন ঘুমিয়ে পড়ে চাদরটা দুজনের হচ্ছিল না।
সোহান লাজুক ছেলে, লজ্জা বেশি পায়। গুটিসুটি হয়ে বাচ্চাদের মতো ঠক ঠক করে কাঁপতেছে ঠান্ডা বাতাসে। মাধবীলতা সেলিংয়ের দিকে তাকিয়ে ভাবছিল কিছু একটা। সম্পূর্ণ চাদর তার গায়ে জড়িয়ে আছে। সোহানের মতো অবস্থা দেখে বেচারার প্রতি মায়া হলো। মাঝখান থেকে কোলবালিশ সরিয়ে দিল। কাঁপতে কাঁপতে জড়িয়ে ধরল মাধবীলতাকে। উষ্ণ গরম অনুভব পেয়ে আরও এঁটে সেটে গেল মাধবীলতার সাথে। ঘুমন্ত অবস্থায় কাউকে এভাবে জাগানো উচিত নয়। একটু তো সহ্য করতেই হবে এমন দুষ্টুমি, যেহেতু বিয়ে করা বউ। কিন্তু এটা একটু বেশি হয়ে গেল না? মাধবীলতার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। এক ঝটকায় সরিয়ে দিল সোহানকে। থাপাস করে পড়ে গেল ফ্লোরে। মাজায় ব্যথা পেয়ে আউ শব্দ বের হয়। মাধবীলতা ধমকানি দিয়ে বলে, ভারী অসভ্য তো আপনি। একা মেয়ে পেলেই সুযোগ তুলতে চান। দেখুন ম্যাডাম, আমি হয়তো ঘুমের মাঝে বুকে রেখেছি, তাই বলে এভাবে কেউ নিচে ফেলে দেয়? অদ্ভুত মেয়ে তো আপনি। ওয়েট, তার মানে আপনি ইচ্ছে করে বুকে মাথা রেখেছেন? তা না হলে জানলেন কিভাবে বুকে মাথা রেখেছেন? এটাই তো বদভ্যাস, বুকে মাথা রেখে ঘুমানো। বিয়ে করেছি, একটু সহ্য করতে পারবেন না? অন্য কোনো ক্ষতি করব না, প্রমিস। শুধু বুকে মাথা রেখে ঘুমাবেন, তার বেশি কিছু না। বিছানায় শুয়ে চাদর জড়িয়ে বলে সোহান, একটু জড়িয়ে ধরি, নয়তো শীত করবে। সকাল হলো। মাধবীলতা অপেক্ষায় আছে কখন সোহান অফিসে চলে যাবে। বুকের ভেতর একটা ভয় কাজ করছে। যদি ধরা পড়ে যায় কায়েসের সাথে অবৈধ সম্পর্ক করার সময়, যা করতে হবে গোপনেই কাজটা শেষ করে দিতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে সোহান টাই বাঁধার চেষ্টা করছে। না, হচ্ছে না টাই বাঁধা। পায়ের পাতায় ভর করে টাই হাতের নাগালে আনার চেষ্টা করছে সোহানের বুকের নিচে পড়ে থাকা মেয়েটা মাধবীলতা। হাত ছটকানি দিয়ে সরিয়ে নিল টাই। রেগে গিয়ে বলে, বাহ বাহ, রাতে জড়িয়ে ধরে ঘুমানো, দিনের আলোয় অবহেলা, এসবের মানে কি? মানে একদম ক্লিয়ার, আমার কোনো স্বামীর অধিকার চাই না। তার মানে কি সব ব্যবহারের জন্য ছিল? কাল রাতে যেগুলো হয়েছিল সাধারণভাবেই ছেড়ে দেব? কাল রাতের কথা ভুলে যাও, অজান্তেই হয়ে গেছে। আর হঠাৎ এত ভালোবাসা দেখানোর মানে কি বুঝি না। কাজের ভুয়া আসলে সব কাজ বুঝিয়ে দেবে। টাই ঠিক করতে করতে চলে যাচ্ছে সোহান। দরজার কাছ থেকে না যেতেই আবারও কলিং বেল বেজে উঠল। মাধবীলতার রাগ হচ্ছে অনেক। কে আবার আসলো? কায়েস আসলো না তো? কিন্তু এত তাড়াতাড়ি তো আসতে বলিনি আমি। দরজা খুলে দিল। একটা বস্তির মেয়ে দাঁড়িয়ে আছে। টসটসা লাল ঠোঁটে পান চিবোচ্ছে। পান চিবোতে চিবোতে মৃদু হেসে বলে, আপা, আপনি কি সোহান সাহেবের বউ? কিন্তু আপনার পরিচয়? ভুরু বাঁকা করে তাকিয়ে বলে, আমি নতুন কাজের ভুয়া। সাহেব আজ থেকেই কাজ শুরু করার কথা বলেছে। তা কি কি কাজ পারো? ঘর মোছা থেকে কাপড় চোপড় ধোয়া সব পারি। শোনো, ভদ্রতার সাথে কাজ করবা। কোনো ক্ষতি হলে বেতন থেকে কাট করব। আমার অনুমতি ছাড়া রুমে আসবা না। দরকার পড়লে নিজেই রুম পরিষ্কার করব, কিন্তু তোমার আসতে হবে না। কেন আপা, মুখের উপর কথা বলো কেন? আমি যা যা বলবো তাই করতে হবে। যাও, এখন থেকেই কাজে লেগে যাও। বাসি থালা বাসনগুলো ধুয়ে রাখো, তারপর সব রুম মুছে দেবে। মাধবীলতার রুমে এসে দরজা চেপে দিয়ে ফোনটা হাতে নিয়ে কায়েসের নাম্বারে একটা মেসেজ করলো, এখন আসতে পারো, ফ্রি আছি। সোহান চলে গেছে, তবে সাবধানে আসবে, নতুন কাজের ভুয়ার রাখছে। মেয়েটা একটু চতুর টাইপের। ওকে পিছনের দরজা দিয়ে আসবা, আমি কোনো রিস্ক নিতে চাই না। কায়েস বাইকে বসে যাচ্ছে, আর সহ্য হচ্ছে না অপেক্ষা। এরকম একটা নাদুস নুদুস দেহের প্রেমিকা কি সবার কপালে জোটে? কখন যে পৌঁছাবো। পিছনের দরজায় নখ পড়তে খুলে দিল। মাধবীলতা কায়েসকে বলে জুতা ভিতরে নিয়ে আসতে। জুতো না খুলেই কায়েস ঝাঁপিয়ে পড়ে। মাধবীলতা থামিয়ে দিয়ে বলে, না কায়েস, থামো, ভিডিও ডিলিট করো, তারপরে যা খুশি করতে পারো, আমি বাধা দেব না। কায়েস নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে বলে, প্লিজ আমাকে আর থামিও না, আমি তোমাকে ভালোবাসার রঙে রাঙিয়ে দিতে চাই। কায়েস নাক, গালে, ঠোঁটে অসংখ্য চুমু দিয়ে মাধবীলতা থামানোর চেষ্টা করে। কথা বলা শেষ করার আগেই থামিয়ে দিয়ে গোলাপি ঠোঁটের সাথে নরম ঠোঁট লাগিয়ে দেয়। ভালোবাসার টানে দুজনেই সাড়া দিচ্ছে। মাধবীলতা মাতাল হয়ে যাচ্ছে কায়েসের ভালোবাসায়।
নিজেকে একটু একটু করে কায়েসের কাছে সঁপে দিচ্ছে। যদি এটা অবৈধ না হতো তাহলে হয়তো অনন্তকালের জন্য ভালোবাসতো বুকের ভিতর আগলে ধরে। পিঠ খামছে ধরেছে কায়েসের। এদিকে কায়েসের কোনো ভ্রুক্ষেপ নেই তার পিঠ বেয়ে রক্ত পড়ছে কিনা। চুলগুলো মুঠিতে ধরে ঠোঁট কামড়ে ধরে আছে। কাজল কালো রেশমি চুলের খোপা খুলে দিতেই কোমর ছুঁয়ে গেল লম্বা চুলে। পিঠের উপর থেকে চুল সরিয়ে দিয়ে চুমোতে ভরিয়ে দিচ্ছে। ঠোঁটের শীতল স্পর্শে মাধবীলতা বারবার কেঁপে উঠছে। কাজের ভুয়া রুম মুছতে মুছতে হঠাৎ মাধবীলতার রুমের দিকে উঁকি দেয়। ছি ছি, ম্যাম সাহেব এসব কি করছে? ফেরেশতার মতো ভালো একটা স্বামী থাকতে অন্য একটা ছেলের সাথে পরকীয়া করছে। হঠাৎ করেই দরজায় পা পিছলে পড়ে যায়। দরজাটা সম্পূর্ণ খুলে গেল। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে আছে। বিছানায় এলোমেলো হয়ে থাকা চাদর দিয়ে নিজের দেহ ঢাকছে মাধবীলতা। তোতলাতে তোতলাতে বলে, তো তোমাকে না বলছি আমার রুমে অনুমতি ছাড়া আসবা না? জানো, আমি চাইলে তোমার চাকরি বাতিল করে দিতে পারি। মাধবীলতা ঘাবড়ে গিয়েছে। কপাল বেয়ে ঘাম ঝরছে। কাজের ভুয়া ভয়ে ভয়ে ফ্লোরে অস্বাভাবিকভাবে বসে আছে। যদি কোনো ক্ষতি করে তার। মাধবীলতা হাত জোর করে বলে, আপনার দুটি পায়ে পড়ি, এসব কথা কাউকে বলবেন না। আপনি তো আমার বড় বোনের মতো। আমার বোন হলে গালের নিচে দুইটা থাপ্পড় দিয়ে দিতাম। আমি কাজের ভুয়া হলেও এই সমস্ত জিনিস মোটেই প্রশ্রয় দিই না। মাধবীলতা কাঁপতে কাঁপতে বলে, কত টাকা লাগবে আপনার? আপনার নাকি একটা পিচ্চি ছেলে আছে, তার পড়ালেখার খরচ আমি দেব। গরিব হতে পারি কিন্তু লোভী নয়। মাধবীলতা ভুয়ার হাত দুটি ধরে বলে, বিশ্বাস করুন, আমি বাধ্য হয়ে করেছি। কায়েস আমাকে ব্ল্যাকমেল করেছে। ঠিক আছে, আমি এই বিষয়ে সাহেবকে কোনো কথা বলবো না। আপনারা বড় লোক মানুষ, অনেক কিছুই করতে পারেন, তবে আমাকে এর মাঝে জড়ায়েন না। কাজের ভুয়া নিজের কাজে আবারও ব্যস্ত হয়ে গেল। মাধবীলতা সিটকারি লাগিয়ে দিয়ে বলে, কায়েস, এখন তো ভিডিওটা ডিলিট করে দাও। কিছুই করতে পারলাম না, ডিলিট কিভাবে করি? তুমি বরং আরেকটি বার সময় খোঁজো। আমার ভয় করছে, সোহান যদি বুঝে ফেলে। কায়েস বলে উঠল, যে ছেলে তার বউয়ের শরীরে হাত দিতে ভয় করে তার দ্বারা এসব সম্ভব না। তোমার মনের মতো একটা মানুষ আছেই, আমাকে ব্যবহার করে কি লাভ? কায়েস কিছু না বলে শুধু মাধবীলতাকে বুকে টেনে নিয়ে ঠোঁটে লম্বা একটা চুমু দিয়ে ছেড়ে দিয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে চলে যায়। এবার পিছনের দরজা দিয়ে নয়, সামনের দরজা দিয়েই চলে যায়। দরজাটা লাগিয়ে দিয়ে মাধবীলতা কাজের ভুয়ার কাছে দাঁড়িয়ে বলে, আপনার নামটা যেন কি? সকিনা। কেন বলেন তো? অন্যরকম চোখে তাকিয়ে বলে, না, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। আপনার হাতের কাজগুলো অনেক ভালো দেখছি। থালা বাসনের মুখটা পর্যন্ত দেখা যাচ্ছে। মালকিন, এটা টিভির অ্যাড না। মিছা কথা না বলে কি বলবেন বলেন। গলা ছেড়ে কেসে বলে, আপনি সত্যি বলবেন না তো? বিশ্বাস রাখতে পারেন। আচ্ছা, আপনি কাজ করুন, আমি গোসলটা সেরে আসি। কেমন যেন ঘাম ঘাম গন্ধ বের হচ্ছে। আচ্ছা, আপনি যান, আমি সব কাজ করে দিচ্ছি। আর মালকিন, আমার আজ একটু আগেই ছুটি লাগবে। প্রথম দিনেই বলতে গিয়েও আটকে যায়। আচ্ছা, যখন লাগবে আমাকে বলে চলে যেও। জি আচ্ছা মালকিন। মাধবীলতা লম্বা একটা শাওয়ার নেয়। শাওয়ারের নিচে জড়িয়ে চোখের পানি ফেলতে ফেলতে ভাবে, আমার জন্য কতগুলো জীবন নষ্ট হচ্ছে। শুধু একটা প্রেমের জন্য সব কিছুরই হারাচ্ছি। তবুও কেন বারবার কায়েসের জন্য ভালোবাসা জাগে। হয়তো প্রথম প্রেম, তাই ভুলতে পারছি না। সকিনা, সকিনা, সকিনা। সামনে এসে দাঁড়াতেই মাধবীলতা বলে, আপনাকে না দুপুরের খাওয়াটা টেবিলে রেডি করতে বলছি? কখন বললেন মালকিন? আমার যতটুকু মনে পড়ে আপনি কখনোই বলেন নাই। সরি, মনে ছিল না। কিছু মনে করবেন না। বাংলাতে কথা বললেই খুশি হই। সরি ফরি বুঝি না, আমরা মুখ্য মানুষ, ওসব বুঝি না। তাড়াতাড়ি খেতে দাও। আচ্ছা মালকিন, আপনার ওসব করতে লজ্জা করলো না? আপনার তো স্বামী আছে। চুপ করো। কেন মালকিন? ছুটি লাগলে নিয়ে নাও, কিন্তু একই কথা বারবার বলবে না। কাজের ভুয়ার টোপলা ভর্তি করে নিয়ে গেল ছেলের জন্য। মাধবীলতা নিজের রুমে এসে ভর দুপুরে ঘুমালো। যখন ঘুম থেকে উঠল তখন রাত অনেক বেজে গেছে, প্রায় 12টার কাছাকাছি। একাধারে কলিং বেলের শব্দ শুনে মনে পড়ল সোহান এখনো ফেরেনি। সোহান কি তাহলে কলিং বেল বাজাচ্ছে?
দরজাটা খুলে দিতেই সোহান রাগ দেখিয়ে টাই টেনে টুনে খুলে বলে, একটা দরজা খুলতে এত সময় লাগে? আধা ঘন্টা ধরে শুধু কলিং বেল বাজিয়েই যাচ্ছি, ঘুমিয়ে পড়েছিলাম। মাধবীলতা মাথা ঝুঁকে বলে, ভর সন্ধ্যায় কিসের ঘুম? মরার ঘুম ঘুমাও যত সব। খাইবেন না আজ? ক্ষুধা নাই। নতুন কাজের ভুয়া কি চলে গেছে? দুপুরে ছুটি দিয়ে দিছি। বাহ, প্রথম দিনেই ছুটি দিয়ে লোভ ধরিয়ে দিছ। কাজের ভুয়া পছন্দ না হলে নিজেই কাজ করতে পারিস না? তোর আব্বু কল করেছিল কি? না, কেন? আব্বুর কি হয়েছে? তারা ঠিক আছে তো? জানি না, শুনলাম ছাদ থেকে নাকি পড়ে গিয়ে মাথা গুরুতরভাবে ফেটে গেছে। কি এখন বলছেন? একটা তো কল দিতে পারতেন। মহারানী তো ঘুমাচ্ছিলেন, কিভাবে বলি? দরজা খুললে তো বলবো। নেশার ঘরে সোহান মাতালের মতো হাঁটতে হাঁটতে রুমে গিয়ে গা এলে দিয়ে শুয়ে পড়ে। আমি একা একটা মেয়ে হয়ে রাতে রাস্তায় বের হব না? থাক, কাল সকালে গেলেও হবে। এখন তো হাইওয়ে গেট বন্ধ থাকে। সোহানের জুতো জোড়া খুলে দিয়ে মাঝখানে কোল বালিশ রেখে চুপটি করে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই মাধবীলতা জিয়া মেডিকেলে চলে যায়। এদিকে সোহান তাকে খুঁজতে খুঁজতে প্রচণ্ড রেগে যায়। তখন ভাবলো, মাধবীলতা কি তার আম্মুর সাথে দেখা করতে গেল নাকি? হতে পারে সেখানেই গেছে। সোহানও জিয়া মেডিকেলে চলে যায়। ফিস ফিস আওয়াজ শোনায়। পর্দার পিছনে লুকিয়ে সব ঘটনা শোনার চেষ্টা করে। মাধবীলতা তার আম্মুর হাতের উপর হাতটা রেখে বলে, আম্মু কিভাবে ছাদ থেকে পড়ে গেলে? ছাদ? ছাদ? তোর ছেলে? মাধবীলতার আম্মু অগোছালোভাবে কিছু কথা বলতে চাচ্ছিল। এমন মনে হচ্ছে যেন কিছু দেখে খুব ভয় করেছে। বলার সময় চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছিল। লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে মাধবীলতার আব্বু বলে, মাধবীলতা, তোর ছেলের মতো একটা বাচ্চা ভূতকে দেখে মাথা ঘুরে পড়ে পিছলে ছাদ থেকে পড়ে যায়। কি এসব কি বলছো? আমার বাচ্চা তো জন্মের পরেই মারা গেছে। মারা যায়নি, আমরা প্ল্যান করে মেরে ফেলেছি। অন্য সাধারণ সন্তানের মতো তোর সন্তান ছিল না, দেখতে ৮০ বছরের বুড়োর মতো। ডক্টরও আশ্চর্য হয়ে যায়, তাদের ডাক্তার লাইফে এমন কোনো বাচ্চা দেখেনি তারা। ও মাই গড, তার মানে আমি যে স্বপ্নটা দেখতাম সেটা কাল্পনিক কিছু ছিল না, আমাকে বোঝানোর জন্যই স্বপ্নে আসতো। তার মানে তুইও এমন স্বপ্ন দেখতি? আশ্চর্য হয়ে যায়, কারণ তার আব্বু এসব স্বপ্নে দেখত। বরাবরের মতোই ফালতু স্বপ্ন ভেবে হেসে দিত। এখন আমার আর কি হবে? মাধবীলতার মনে ভয় ধরে গেল। কিছু কিছু বুঝতে পারছে, একটার পর একটা দুর্ঘটনা ঘটনার পিছনে কারণটা কি। প্রথমে জেনিফা আম্মু ডাকার জন্য মারা গেল। এরপর সোহানের বিজনেসে অনেক বড় ক্ষতি। যদি মেরে ফেলা না হতো তাহলে এসব হতো না। মাধবীলতা বলে ওঠে, তোমাদের একটা ভুলের জন্য সবার ক্ষতি হচ্ছে। কি দোষ করেছিল বাচ্চাটা? কাঁদতে কাঁদতে বলে মাধবীলতা, বাচ্চা না মেরে ফেললে তোকে বিয়ে দিতে পারতাম না। কেন? কি এমন দরকার ছিল মেরে ফেলার? ওইটুকু বাচ্চাটার জন্য একটুও মায়া লাগেনি তোমাদের? আমাকে কি পারতে মেরে ফেলতে? না, মায়া জন্মায়নি, কারণ দেখতে একদম মায়াবী ছিল না, বুড়োদের মতো দেখতে ছিল। তাই বলে এমন একটা কাজ করবে? হ্যাঁ করেছি, বাধ্য হয়ে করতে হয়েছে। সোহান তোকে বিয়ে করতো না। যদি তোর বাচ্চা হতো কন্ট্রাক্ট পেপারে সই করতে হয়েছে। কোনো দিন তুই সন্তান নিতে পারবি না, কারণ জেনিফা। আমাকে কেন এসব বলো নাই? বলার প্রয়োজন বোধ করিনি, সেই জন্যই বলিনি। পর্দার আড়াল থেকে সোহান বেরিয়ে আসতেই বাবা মেয়ে দুজনের চোখের দিকে তাকালো। মাধবীলতার আব্বু সোহানের কাঁধে হাত রেখে বলে, জামাই বাবা, কখন আসলা? থাক, আর ভালোবাসা দেখাতে হবে না। হাতটা সরালেই খুশি হব। এক ঝটকায় হাত সরিয়ে দিল। রাগে চেহারাটা লাল টুকটুকে হয়ে গেছে। বোঝার চেষ্টা করো প্লিজ। কি বোঝার চেষ্টা করবো? হ্যাঁ, আপনার নষ্টা মেয়ে যে কিনা অন্যজনের সঙ্গে বিছানা শেয়ার করে সেটা না হয় বাদ দিলাম, কিন্তু আপনার মেয়ের বাচ্চা হয়েছিল সেটাও বলেননি। আমাকে একটু তো বলতে পারতেন। আমি কি আপনার মতো জানোয়ার? হ্যাঁ, তুমি খুব ভালো ভাবো নিজেকে। ডিভোর্স হয়ে গেছে একবার, তবুও ভালো বউ চাও। যত দোষ নন্দ ঘোষ, এখন তো আমারই দোষ হবে। রুম ডেট করার সময় মনে ছিল না পেটে বাচ্চা হবে? সোহান বাস্তবেও একটু বাঁকা টাইপের মানুষ, সোজাভাবে কথা বলে না, চুলের ভাঁজটাও বাঁকা। মাধবীলতা মাঝখানে বলে ওঠে, চুপ করবেন প্লিজ?
উনি আপনার শ্বশুর সম্মান দিয়ে কথা বলুন, অভদ্রর মতো কথা বলছেন কেন? তিনিও ভুলে যাচ্ছে আমি তার জামাই, ছেলের মতো। আমি রাগ নিয়ে কথা বললে তার বোঝানো উচিত, অবুঝের মতো ঝগড়া করেই যাচ্ছে। আজব ফ্যামিলি। সোহান, খুব সামলিয়ে কথা বলো বলছি, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি। আমি আর কোনো কথা শুনতে চাই না, ডিভোর্স চাই। তোমার মতো নষ্টা মেয়ের সাথে সংসার করতে চাই না। কি ডিভোর্স? মাধবীলতার বাবা মাধবীলতাকে বলে, চিন্তা করিস না, 10 বছরের আগে তোকে ডিভোর্স দিতে পারবে না। মাধবীলতা বলে, আর যদি অত্যাচার করে তাহলে নারী নির্যাতন মামলা করে দিবি, তারপর দেখি তোকে কিভাবে ডিভোর্স দেয়। আইনের সাহায্য নেব। বাবা মেয়ে কি সুন্দর একটা প্ল্যান করেছে। না যেতে পারি ডানে, না যেতে পারি বামে। মাধবীলতার হাত শক্ত করে চেপে ধরে সোহান। লাগছে, আস্তে ধরুন। হাতটা ছটপট করছে ছোটানোর জন্য। বাসায় চলো, স্বামীর কথা তোমাকে শুনতেই হবে, এটা আমার অধিকার। না, আমি আম্মুকে রেখে যাব না, ছেড়ে দাও। খাস শুনি, তোর জন্যই তো আম্মুর মৃত্যুর সাথে খেলা করছে। বাসায় চল, তারপর তোকে সোজা করার ব্যবস্থা করতেছি। কয়েক সপ্তাহ পর সোহান রেডি হচ্ছে, এমন সময় মাধবীলতার চিৎকার শুনে ডাইনিংয়ের কাছে ছুটে গেল। থালা বাসন সব ছড়িছিটি হয়ে ভেঙে পড়ে আছে। থতমতো হয়ে বলল, কি হয়েছে তোমার? প্রসব ব্যথার মতো ব্যথা লাগছে, কিছু একটা করো প্লিজ, ব্যথায় মরে যাচ্ছি। সোহান পাজাগোলা করে তুলে নিয়ে ডাক্তারের উদ্দেশ্যে যাচ্ছে। বাহিরে বসে সোহান অপেক্ষা করছে, মাথায় কি সব চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। এখন পর্যন্ত দুজনে পাশে ঘেঁষেও বসেনি, তাহলে কিভাবে পেটে বাচ্চা আসতে পারে? আগে রিপোর্ট আসুক, তারপর বোঝা যাবে কিভাবে কি হলো। এখন এসব না ভাবলেই ভালো। ডাক্তার রুমের ভিতর ঢুকলো, কিছুটা রাগী চোখ নিয়ে তাকিয়ে বলে, মেয়েটা আপনার কে হয়? সোহান আশ্চর্য হয়ে বলে, কেন? হাস্যকর বিষয় হলো, মেয়েটার পেটে এর আগেও একটা বাচ্চা পাওয়া গেছে। কায়েস নামের ছেলেটার ডিএনএর সাথে মিলে গেছে, এবারও অন্যজনের ডিএনএর সাথে মিলে গেছে। 2 মাস আগে বাচ্চা হয়েছে। কিন্তু আশ্চর্য হওয়ার মতো ঘটনাটা হলো, ডাক্তার কিছু বলতে গিয়েও আটকে গেল। কপালে এক বিন্দু ঘামের ফোঁটা। সোহান তখন বলে, চুপ করে থাকবেন না, তারপর বলুন। ভাবছি এই 2 মাসে কিভাবে 7 মাসের একটা সন্তান হতে পারে। এক্স-রেতে বাচ্চাকে দেখে চমকে যায়। কেন? সাধারণ কোনো বাচ্চার মতো না, মনে হচ্ছিল যেন রঙিন ছবি। দেখতেও 80 বছরের বুড়োদের মতো ছবি। ডেলিভারি ডেট আজকেই। ক্যাশ কাউন্টারে 10,000 টাকা দিয়ে দেবেন, ওকে? সোহানের যেন কোনো আগ্রহই নেই, অফিসের কাজে ব্যস্ত। তার মনে একটাই রাগ, স্বামীকে যে সুযোগটা দিল না, অন্যজনকে আগেই দেওয়া হয়ে গেছে সেটা। ওদিকে মাধবীলতা বারবার নার্সদের ডেকে ডেকে সোহানের কথা জিজ্ঞেস করছে। 5মবারের মতো ডাক দিতেই নার্স রাগে টকবক হয়ে বলে, কি সমস্যা, কি আপনার? সোহান নামের কেউ কি এসেছিল? বলছি তো, আসলে বলে দেব। আর মনেও হয় না আসবে। কানটা ঝালাভালা করে দিল মেয়েটা। যত সব পাগলের দল, আমারই কপালে জোটে। সোহান 10,000 টাকা ক্যাশ কাউন্টারে জমা দিয়ে মাধবীলতার কাছে আসে। মাধবীলতা হাতের ইশারায় কাছের ডাকে বলে, পাশে বসবে একটু? কয়েক মিনিট সময় দেবে? বলেন। হাতটা শক্ত করে চেপে ধরে, ক্ষমা করে দিও, তোমার মতো একটা ভালো ছেলের অনেক ক্ষতি করে ফেলেছি। আরে না না, ক্ষমা চাচ্ছেন কেন? এখনো আপনি করেই বলছেন। জানো, আমার কেন জানি মনে হচ্ছে আস্তে আস্তে আমার সময় কমিয়ে যাচ্ছে। সোহান কিছু না বলে বাইরে গিয়ে বসে। চিন্তায় একটু একটু তো হচ্ছেই বটে। পায়চারি করছে এদিকে সেদিক। হঠাৎ একটা রক্তভেজা দেহ, সাদা ধবধবে শার্টটা ভিজে লাল হয়ে গেছে। মুখের এক পাশটা খারাপভাবে থেতলে গেছে। বাবা মা গলা ফাটিয়ে চিৎকার করে, কায়েস কায়েস বলে ডাকছে। সোহান ভাবলো, এটাই কি সেই কায়েস? মাধবীলতা দেখলে হয়তো খুশির ঠেলায় আত্মহত্যা করে বসতো। যদি এটা কায়েস হতো। ভাবতে ভাবতেই হা হা করে হেসে দিল। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসলো, চোখে মুখে সোহানের চিন্তার ভাঁজ। ডাক্তারের চেহারাটা কেন হতাশ প্রকাশ করছে। এখনই হয়তো মুভির মতো বলবে, সরি, আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি। এদের হয়তো একবার বাংলা সিনেমায় চান্স দেওয়া উচিত ছিল। তখন ডাক্তার বলে ওঠে, সরি, আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি। বাচ্চাটার কি হলো? কথাটা শুনে ডাক্তার নিজেই ভয় পেয়ে গেছে। ডাক্তার জীবনে এমন রোগী দেখেনি। বাচ্চা এক্স-রেতে ঠিকই দেখাছিল, কিন্তু মরা একটা বাচ্চা হলো
তা বুড়োদের মতো দেখতে, সাথে সাথে মাও মারা গেল। সোহান একটা ভালো ছেলে ছিল, কিন্তু তার কপালে বারবার এরকম হয়ে গেল। তবে যেটা হয় উপরওয়ালার থেকেই হয়। হয়তোবা সোহানের জীবনে এটাই মঙ্গল ছিল। এইভাবে সোহানের জীবন চলতেছিল। কিছুদিন পর দূর সম্পর্কে এক আত্মীয়র মাধ্যম দিয়ে সোহানের একটা বিয়ের প্রস্তাব আসে, একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে। সোহান সেই প্রস্তাবে রাজি হতে না চাইলেও তাকে অনেকেই বুঝিয়ে সুঝিয়ে রাজি করে। তারপর গ্রামের সেই মেয়েটিকে বিয়ে করে। সোহান এখন এক ছেলে এক মেয়ের বাবা। গ্রামের মেয়েরা অনেক গুণবতী এবং রূপবতী হয়, এটা হয়তো সোহান শুনেছিল, তবে বাস্তবে সেটা প্রমাণিত হলো। সোহানের বউ তাকে অত্যন্ত ভালোবাসে এবং সোহানের প্রতি অনেক যত্ন নেয়। সোহানের পরিবার এখন সুখী পরিবার। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।